আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশের মানুষের ক্ষুধা নিবারণ করতে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সক্ষম হয়েছিলেন। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটানোর যে মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শাহাদাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ঐতিহ্যবাহী ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই পার্টনার কংগ্রেসের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, উপস্থিত আছেন খামারবাড়ি বাগেরহাটের সম্মানিত উপপরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন ফকিরহাট উপজেলার সম্মানিত এসিল্যান্ড মহোদয়, ফোকাল পারসন, টেকনিক্যাল পারসন, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আজকের এই কংগ্রেসের ডেলিগেট ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, সকলের প্রতি আমার হৃদয়ের সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সময়ের শিডিউল বিপর্যয়ের কারণে অনেকেরই অনেক কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। বক্তব্য দীর্ঘ নয়, তবে আমাদের দেশের সবচেয়ে বড় পেশা কৃষিকাজ, ঠিক কিনা? আমরা সকলে মিলে কোনো না কোনোভাবে আমরা কৃষির সাথেই জড়িত। মঞ্চে আমরা যারা উপস্থিত আছি, আমরা অনেকেই কৃষক পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছেন। এজন্যে কৃষি বিভাগ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশের মানুষের ক্ষুধা নিবারণ করতে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সক্ষম হয়েছিলেন। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটানোর যে মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শাহাদাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। যারা ষাটোর্ধ্ব বয়স, তারাই কেবলমাত্র এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন।
তো ওই যে একটি ক্যাপ মাথায় দিয়ে, একটি টি শার্ট পরে, একটা প্যান্ট পরে, চশমা চোখে খালের পাড়ে বসে আছেন, এ ছবিটা আমরা অনেকেই দেখেছি না? এই যে খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশে ইরিগেশন চালু করে তিনি সর্বপ্রথম 1979 সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে চাউল রপ্তানি করেছিলেন। কৃষিক্ষেত্রে তার এই অবদানকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে কৃষিকে বিপ্লব ঘটানোর জন্য দীর্ঘ 15 বছর, 17.5 বছরের সংগ্রামের মধ্য দিয়ে, এক সাগর রক্ত পাড়ি দিয়ে, হাজার হাজার মানুষের লাশের উপর দিয়ে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের একটি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। 4 মাস হলো, খুব বেশি সময় কিন্তু এখনো পার হয়নি। আমি যদিও বিরোধী দলীয় সংসদ সদস্য, কিন্তু বাস্তবকে বাস্তব বলাটাই হলো মানুষের অন্যতম মানবিক গুণাবলী। আমার পূর্ববর্তী বক্তা, আমাদের কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ আপনাদেরকে ইতিমধ্যে ইনফরমেশন দিয়েছেন যে এই 5 বছরের মধ্যে 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। এই 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। গত 30শে জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন 2026-27 অর্থ বছরের বাজেট বিল পাস হয়েছে। এই বাজেটে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে বিষয়টিকে, সেটি হলো বিভিন্ন বিষয়কে বাণিজ্যিকীকরণ। আমাদের বাগেরহাটের কৃষি বিভাগের ডিডি মহোদয় বলেছেন যে 1 কেজি সবজির দাম বিমান ভাড়া 550 টাকা। এমনি করে আমাদের দেশ থেকে যদি আমরা, এখনো কিন্তু আমরা আমদানি নির্ভর ইকোনমিকের উপরে দাঁড়িয়ে আছি। নিজস্ব সক্ষমতায় দেশীয় উৎপাদনের ইকোনমির পরে কিন্তু আমরা নাই। রপ্তানি নির্ভর দেশ হতে পারিনি, আমদানি নির্ভর দেশ এখনো আমরা বসবাস করছি। অতএব জনগণের এই প্রত্যাশার সংসদ কৃষিকে বাণিজ্যিকীকরণ, ক্রীড়াকে বাণিজ্যিকীকরণ, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ, এগুলো সবই এক্সপোর্টেবল করার জন্য সরকারের একটি পরিকল্পনা এই বাজেটের সাথে কাজ করছে। আমি কথাটি আমার কৃষক নেতা বন্ধুদের বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমরা যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এ বিষয়টি তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এখন মানুষ দুবেলা খেতে পায় না এরকম সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু আমাদের বাল্যকালে আমরা দেখেছি দুবেলা না, এক বেলাও খেতে পারে নাই এরকম পরিবার গ্রামে 10, 20, 50টা পরিবার খুঁজলে পাওয়া যেত। আজকে সেই অবস্থানে আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। নেক্সট এখন যেটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা কি পিছিয়ে থাকব? আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। এজন্যে আমি 2টা কথা বলতে চাই। শিক্ষার ক্ষেত্রে এক সময় স্লোগান ছিল
সবার জন্য শিক্ষা। কোনো শিশু কোনো বিদ্যালয়ের হাজিরা খাতায় নাম নাই 6+ এরকম কোনো শিশু বাংলাদেশে থাকবে না। এখন কিন্তু এই স্লোগানটি আর এক ধাপ এগিয়ে গিয়েছে, সেটি হলো সকলের জন্য মানসম্মত শিক্ষা। ঠিক এই স্লোগানের সাথে সমন্বয় করে আমি বলতে চাই, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা পেয়েছি, এটাকে ধরে রাখতে হবে। এখন আমাদের প্রয়োজন হলো মানসম্মত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া। আমার দেশের উৎপাদিত একটি বেগুন যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় তাহলে কোনো ত্রুটি ধরা পড়বে না। আমার ঘেরের পাড়ের একটি লাউকে যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় সেখানে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যাবে না, সেখানে কোনো জীবাণু পাওয়া যাবে না। এখন মানুষ মানের দিকে ধাবিত হচ্ছে, তাহলে আমরাও মানের দিকে ধাবিত হওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কিনা, সেই বিষয়টি আমাদের কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন পর্যায়ে আমাদের সামনে উপস্থাপন করছেন। এর সফল বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে, ঠিক কিনা? এজন্য আমি আহ্বান জানাবো যে মানসম্মত কৃষিকাজের দিকে আমরা এগিয়ে যাই। সেই দিন হঠাৎ ফেসবুকে দেখলাম কলার কাঁধির পাশে ফকিরহাটের হাফেজ আব্দুস সামাদ দাঁড়ানো। সে বিদেশ ফেরত প্রবাস থেকে এসে কলা চাষ করে সফল হয়েছে, এই মেসেজটি আমি ফেসবুকে দেখলাম। তো এভাবে যদি আমরা সঠিক প্রযুক্তি ব্যবহার করি, সঠিক বীজ, সঠিক রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, প্রত্যেকটার বিষয়ে কিছু ইফেক্টিভ বিষয় আছে। জনস্বাস্থ্যের পরে আমি একটা কর্মশালায় একদিন থাকার আমার সুযোগ হয়েছিল, আজ থেকে প্রায় 25 বছর আগে। তো একজন বিশেষজ্ঞ তিনি বলতেছিলেন আমাদের দেশে তখন ডায়রিয়া হতো, আমাশয় হতো প্রায়। সেই ডায়রিয়া কি এখন আছে আমাদের দেশে? তা কিন্তু নাই। এই বাড়িতে কলেরায় একজন মারা গেছে, 2 বাড়ি পরে যে আর একজন মারা গেছে, এরকম অবস্থাও কিন্তু এই দেশের ছিল। তো উনি খুবই গেয় ভাষায় উনি বললেন যে কোনো প্রক্রিয়ায় মানুষের পরিত্যাগ করা বর্জ্য, 1 অনুপরিমাণ পায়খানা পেটে না যাওয়া পর্যন্ত কারো ডায়রিয়া হয় না। আর সেই অনুপরিমাণ নাপাক, অনুপরিমাণ এই খারাপ জিনিসটি আপনার আমার ভেন্ডির মধ্যে যেতে পারে, আপনার আমার বেগুনের মধ্যে যেতে পারে, আপনার আমার লাউয়ের মধ্যে যেতে পারে, আপনার আমার টমেটোর মধ্যে যেতে পারে। আজকে মোল্লাহাটের প্রোগ্রামে আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় বলতেছিলেন যে এই রাসায়নিক সারের মধ্যে এমন সব মরণ ব্যাধি, ক্যান্সার, ওই রাসায়নিক সারের ওই প্রতিক্রিয়া খাদ্য হিসাবে যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তার ক্যান্সার হতে বাধ্য। তাহলে কত বড় ভয়ানক। এখন আমরা শুধু হাইব্রিড ফলন বাড়ালেই চলবে না, সেটাকে নিরাপদ রাখতে হবে এবং সেটাকে মানসম্মত করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে। এই বিষয়ে সরকারের যে তৎপরতা, সেই তৎপরতার কিন্তু কোনো ঘাটতি নেই। কিন্তু আমরা কৃষকরা আমরা সচেতন হচ্ছি না। এ বিষয়টি আপনাদের বেলায় প্রযোজ্য না হলেও ওভারঅল বাংলাদেশ
এ কথাটা বলা খুবই স্বাভাবিক। আজকে আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার উৎপাদিত ফসল যদি অসুস্থ হয় তাহলে কি আমি ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাস আমার মধ্যে গড়ে উঠেছে? তা কিন্তু ওঠে নাই। ফসলের ডাক্তার তাহলে কি আমাদের পাশেই যে হসপিটাল ওখান থেকে ডাক্তার নিয়ে যাব? তা নয়, বরং আপনার ফসলের ডাক্তার প্রত্যেক ইউনিয়নে 3 জন করে ডাক্তার নিয়োগ দেওয়া আছে, যাদেরকে বলা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা। তাদেরকে আমাদের কৃষকরা বাস্তবে অনেকে চেনেও না। যে সকল ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ হয়েছে ওখানে কিন্তু এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের একটা রুমও বরাদ্দ আছে, একটা অফিস আছে। আপনার শসা ফুল আসতেছে কিন্তু ফল হচ্ছে না, আপনি দৌড়ে ওই ডাক্তারের কাছে চলে যাবেন যে আমার ঘেরের পরে আপনাকে যেতে হবে। কেন এরকম ফুল আসতেছে অথচ শসার জালি আসতেছে না, ফল আসতেছে না? তিনি ট্রিটমেন্ট দেবেন, সে প্রশিক্ষণ তার আছে, সে অভিজ্ঞতা তার আছে। এদিকে যেমন এমবিবিএস ময়মনসিংহ থেকে পাশ করলে এমবিবিএস যারা পাশ করে তারা সবাই কিন্তু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টের পরে, উদ্ভিদের পরে, মৎস্যের পরে যারা অনার্স মাস্টার্স করে তাদের সমমান না। যখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা কোর্স করে পাশ সফলতার সাথে আসে তারাই কিন্তু মাস্টার্সের মান পায়। সেজন্য আমাদের দেশের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরা সব পড়ুয়া ডাক্তার, এবং আমাদের কৃষি বিভাগের এমবিবিএস, তারা কৃষি বিভাগের তারা স্পেশালিস্ট। কিন্তু আমাদের মধ্যে এই সচেতনতার অভাব বা ঘাটতি রয়েছে। আবার অনেকে যে সঠিক সমাধান পাই না, নিরুৎসাহ বোধ করি। আর এক কৃষকের কাছে জিজ্ঞেস করি যে আমার ফসলের এই অবস্থা, এখন কোন সার দেব? ও যে সারের কথা বলে দেবে ওই সার আপনার আমার শরীরের মধ্যে, আপনার উৎপাদিত পণ্যের মধ্যে এমন জান ঢুকে যাবে যে যার আপনার আমার শরীরকে ধ্বংস করবে। এই ব্যাপারে সচেতন হওয়ার জন্যই মূলত আমি যতটুকু বুঝেছি 3টে উপজেলা, বাগেরহাট 1 আসনের, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, 3টে উপজেলারই এই কংগ্রেসে উপস্থিত থাকার আমার সুযোগ হলো, যার কারণে আমাদের বিশেষজ্ঞ কৃষি কর্মকর্তাদের কাছে শুনে আমি এতটুকু বুঝেছি। এজন্য আমি সর্বশেষ যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2026 এবং 27 সালের বাজেটে কৃষি, শিক্ষা আর স্বাস্থ্য এই 3টি বিষয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। 2 লক্ষ কোটি টাকা, 2,48,000 কোটি টাকা লোন করে তারপরে বাজেট প্রণয়ন করা হয়েছে। তাও আমাদের যা প্রয়োজন সেটি করা হবে সরকারের এই টার্গেট কিন্তু বাজেটের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে বাজেটের বিপক্ষে অনেক কথা বলেছি, কিন্তু স্বাধীনতার 54 বছরে এরকম বাজেট হয়েছে বলে আমার যতটুকু স্টাডি আছে, দেশের অর্থনীতিবিদদের অবজারভেশন সেটা কিন্তু প্রমাণ করে না। এজন্যে ওখানে আমাদের বাজেট বিরোধী বক্তব্যের টার্গেট ছিল 3টা। একটা হলো দুর্নীতি, আর একটা হলো অপচয়, আর একটা হলো পরিচালন ব্যয়। এই 3টা ব্যাপারে কৃচ্ছ্রতা সাধনের জন্য আমরা বিরোধী দলের আসনে বসে আমরা সরকারকে পরামর্শ দিয়েছি। আপনারা বাজেটে হয়তো আপনাদের এই ভাইটির বক্তব্য শুনেছেন। আমি ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীতে কোল্ড স্টোরেজ করার কথা বলেছি।
মাছের পোনা উৎপাদনের জন্য সরকারের উদ্যোগে হ্যাচারি প্রতিষ্ঠার দাবি করেছি এবং অনাবাদি জমিকে আবাদি করার জন্য যে মেকানিজম দরকার সেদিকেও আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দৃষ্টি আকর্ষণ করেছি। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, জাতি হিসাবে আমরা জবাবদিহিতাকে পছন্দ করি না। এই কথাটা কিন্তু আমাদের সকলের জন্য, আমার জন্যও যেমন প্রযোজ্য, আপনার জন্য সেরকম প্রযোজ্য। অতএব বিভাগীয় কর্মকর্তা, ফিল্ড লেভেলে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, আমার নিজের সহ সকলের উদ্দেশ্যে আমার কথা হলো, যে যে পর্যায়ে আমরা দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব পালনের জন্য আমি খুশি হতে পারি। যদি আমার দায়িত্ব পালনে আমি সন্তুষ্ট হতে পারি, তাহলে বুঝতে হবে যে জাতির জন্য আমি কিছু অবদান রেখেছি। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, আমানতদারি, এগুলোর সমন্বয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ, একটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ মানসম্মত খাদ্যের বাংলাদেশ, শিক্ষার ক্ষেত্রে সবার জন্য মানসম্মত শিক্ষা, এবং আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফরেন কান্ট্রির লোক পড়তে আসবে, এরকম পর্যায়ের একটি দেশ আমরা রেখে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবী এগিয়ে গিয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় আমরা এখন উপস্থিত। এসডিজি অর্জনের জন্য যে টার্গেট ছিল, সে টার্গেট আমরা ফিল আপ করতে পারিনি। হয়তো আরো 5 বছর টাইম এক্সটেনশন করা লাগবে। এ সকল বিষয়ের সাথে বিশেষজ্ঞরা ছাড়া এসব বিষয় অনেকেই না বোঝার কথা। তবে সরকার আমাদের জন্য যে সুযোগগুলো রেখেছে, সেই সুযোগগুলো সম্পর্কে অবহিত হয়ে সেই সুযোগটাকে কিভাবে আমরা আদায় করে নিতে পারি, এ ব্যাপারে আমরা সোচ্চার থাকবো, সচেতন থাকবো ইনশাআল্লাহ। যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আপনি ডিডি মহোদয়কে বলবেন, আমাকে বলবেন, কৃষি অফিসারকে বলবেন, ইউনো মহোদয়কে বলবেন। কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে আপনার প্রতিবাদের জায়গা আছে, সে ব্যাপারে কেউ এত দূর হয়তো বা যাবে না, তার আগেই সে তার দায়িত্ব পালন করবে। কিন্তু আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু একটা উদাহরণ দিয়ে। আমি এক সময় মাগুরায় থাকতাম, ওখানে তখন এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডেজিগনেশন ছিল ব্লক সুপারভাইজার। ওখানে বেগুন গাছের পাতা ছিদ্র হচ্ছে, কোন পোকা ছিদ্র করতেছে, ওর 5টা বেগুনের পাতা ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওরা ব্লক সুপারভাইজারের কাছে চলে যেত, যে আপনি ওষুধ লিখে দেন, আমি সেই কীটনাশক ব্যবহার করব। যদি তাতে বাধা না মানে 3 দিন পরে আবার যায়, যে বলে যে আপনার প্রেসক্রিপশনে তো কাজ হচ্ছে না, আপনার আমার বেগুনের ক্ষেত দেখতে যেতে হবে। ওরা 4টি ফসল ফলায়, মাগুরা, ঝিনেদা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরের একটা অঞ্চল। বছরে একই জমিতে 4টি ফসলের আবাদ ওরা করে। এটা আমার স্বচক্ষে দেখা। এজন্য আমাদেরকেও কিন্তু আমার এই হোম ডিস্ট্রিক্ট, আমার এই ফকিরহাট, মোল্লাহাট, চিদলমারি, এখানকার কৃষকরা সেইভাবে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে ছুটে যায়, এরকম সংখ্যা আমার কাছে খুবই নগণ্য মনে হয়। এজন্য আসুন আজকের এই কংগ্রেসের মাধ্যমে আমরা এই সচেতনতা অর্জন করি। উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের যে স্যাম্পল আমাদেরকে দেখিয়েছেন, আমরা স্যাম্পল দেখে তখনই আত্মতৃপ্তি বোধ করব যখন আমরা ফিল্ডে যে ওই আঙ্গিকে একটি ক্ষেত দেখতে পাবো। ঠিক আছে, এইটার সফল বাস্তবায়ন কামনা করছি। বিশেষ করে খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
সম্মানিত অতিরিক্ত পরিচালক, তিনি ফকিরহাট মোল্লাহাট সফর করলেন। আমাদের বিশেষজ্ঞগণ ডিডি সাহেব ফকিরহাট মোল্লাহাটে সফর করলেন। চিতলমারিতে অবশ্য আমি শুধু আমার একজন ভাইকে পেয়েছি, মহসল ভাইকে, তো উনি ওখানে সফর করেছেন। তো বাগেরহাট 1 আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা তদারকির যে দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন, আমার বিশ্বাস সেটি পূর্ণাঙ্গভাবে প্রতিপালনের জন্য আপনাদের এই সফর, এই অবজারভেশন। সেই হিসেবে আগামীতে আমাদের এই অঞ্চলে দেশের প্রায় 70 ভাগ সবজি এই 3 উপজেলায়, বাগেরহাটে যত সবজি লাগে সকল সবজির 70% এই 3টা উপজেলায় উৎপাদন হয়। অতএব এই এলাকার দিকে আপনারা যদি একটু সুনজর রাখেন, আমাকে যেখানে যে দায়িত্ব পালন করলে আপনার জন্য বরাদ্দের সুবিধা হয়, আপনার দায়িত্ব পালনের সুবিধা হয়, আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন, তখনই আমাকে নক করলে আমি মন্ত্রণালয়ে ইনশাআল্লাহ এ ব্যাপারে যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করব। পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে এই 3 উপজেলার হৃদয়ের মণিকোঠা থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।